আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ দুটো তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ডেকেছিলেন এবং সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি এক পর্যায়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সামরিক শাসন জারি করবার পরামর্শ দেন। সব শুনে জেনারেল ওয়াকার তাকে জানিয়ে দেন এই মুহূর্তে সামরিক শাসন জারি করবার মতো প্রস্তুতি তাদের নেই এবং তারা এটা এই মুহূর্তে পারবেন না। সেই সময় রাষ্ট্রপতি জানতে চান, দেশ যেভাবে ধ্বংসের দিকে যাচ্ছে তাহলে সামরিক শাসন জারি না করে এর বিকল্প কি। তাদের আলোচনায় এটাই উঠে আসে, কারণ রাষ্ট্রপতি বারবার বলছিলেন যে তিনি দেশ রক্ষায় যদি ইউনূস সরকারকে সরিয়ে দেন তাহলে সেই শূন্যস্থান কারা পূরণ করবে। এবং সেই আলোচনার এক পর্যায়ে জাতীয় সরকারের কথা আলোচিত হয়। তার মানে দাঁড়াচ্ছে, দেশে সামরিক শাসনের কথা আমরা অনেক দিন ধরেই শুনছি, আজ আসে কাল আসে, আসেনি। এবং বাস্তবতা হলো যে জেনারেল ওয়াকার সামরিক শাসন জারি করবার মতো অবস্থায় নেই। তো সেই অবস্থায় আরেকটি বিকল্প নিয়ে আজকাল আলোচনা হচ্ছে যে একটি জাতীয় সরকার গঠন করে সেই সরকারের নেতৃত্বে আগামীতে একটি সব দলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা এবং সেই জাতীয় সরকারে বাংলাদেশের বড় সব রাজনৈতিক দল যেমন আওয়ামী লীগ, বিএনপি সহ অন্যরা থাকবেন এবং জাতীয় সরকার এলে ইউনূস সরকারকে এই তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে। এই দুটো তথ্যই খুব নির্ভরযোগ্য সূত্রে পাওয়া। সুতরাং বাংলাদেশের বর্তমান যে অবস্থা, বর্তমানে ডক্টর ইউনূসের চরম ব্যর্থতার মুখে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একটি সম্ভাব্য জাতীয় সরকার নিয়ে আলোচনা হচ্ছে এবং এই জাতীয় সরকারটি সম্ভবত এমনও হতে পারে যে সংসদ যে দিকে অবৈধভাবে ভেঙে দেওয়া হয়েছে সেই সংসদের মাধ্যমেও জাতীয় সরকার প্রভিশনটা আনা হতে পারে, অথবা অন্য কোনো উপায়ে রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় সরকার গঠন হতে পারে। যাই হোক, এই জাতীয় সরকারই আগামীতে 6 মাস বা 1 বছরের মধ্যে বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আপত্তি থাকা সত্ত্বেও ভারতে অবস্থান করা শেখ হাসিনার সাক্ষাৎকারে শুনানি চলছে। তবে লক্ষণীয় বিষয় হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারে পাওয়া যাচ্ছে তাৎপর্যপূর্ণ বিশেষ কিছু ইঙ্গিত। 2 দিন আগে দেওয়া সাক্ষাৎকারে দেখা গেছে তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি অভিযুক্ত করার অবস্থান থেকে সরে এসেছেন। চীন ভারত প্রশ্নে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতার উপর বেশি জোর দিচ্ছেন। সবশেষ সাক্ষাৎকারগুলোর 3টিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে নিয়েও দেখা যাচ্ছে বেশ খানিকটা পরিবর্তিত অবস্থানে। এই 3টি সাক্ষাৎকারই প্রকাশিত হয় ভারতের শীর্ষ 3টি সংবাদ মাধ্যমে। ক্ষমতা ছাড়ার পর ডক্টর ইউনূসের শান্তিপূর্ণ ঠিকানা হতে পারে যুক্তরাষ্ট্র, এমন ইঙ্গিত দিচ্ছেন শেখ হাসিনা। 3টি সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কথা। বলেছেন অধ্যাপক ইউনূস ক্যালিফোর্নিয়া একজন পরিচিত মুখ, সেখানে দীর্ঘকাল তিনি প্রভাবশালী সুরিতদের সহচর্য উপভোগ করেছেন। প্রশ্ন হলো, অতি সাম্প্রতিক ইন্টারভিউগুলোতে হঠাৎ কেন ক্যালিফোর্নিয়ার উপর জোর দিচ্ছেন শেখ হাসিনা? যুক্তরাষ্ট্রের এই রাজ্যে অধ্যাপক ইউনূসের শান্তিপূর্ণ জীবনের পথরেখা কেন হাজির করছেন? একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি তার মনোভাবের পরিবর্তন কিসের ইঙ্গিত দিচ্ছে? বাংলাদেশ সরকার দিল্লিকে শেখ হাসিনার ইন্টারভিউ নিয়ে উদ্বেগ জানানোর পর দেশটির সংবাদ মাধ্যমে আরো বেশি করে কেন ছাপা হচ্ছে সাক্ষাৎকার? নিজের বিরুদ্ধে মামলা নিয়ে কথা বলার চেয়ে কেন আন্তর্জাতিক সম্পর্ক এবং নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরার উপর বেশি জোর দিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী? বিশেষ করে চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি মিলে যাচ্ছে বাংলাদেশের জন্য মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের কথার সাথে।
এসব কি কাকতালীয় নাকি এর পেছনে আছে কোনো রহস্য? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রায় 2.5 সপ্তাহ ধরে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের জন্য হিড়িক পড়েছে। শুরুটা হয় 29 অক্টোবর। প্রায় একই সময় এএফপি, রয়টার্স এবং দ্য ইন্ডিপেন্ডেন্টকে 3টি সাক্ষাৎকার প্রকাশের মধ্য দিয়ে। এরপর থেকে প্রায় প্রতিদিনই শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করছে বিশ্বের প্রভাবশালী বিভিন্ন মিডিয়া। এর মধ্যে সরকারের পক্ষ থেকে কেবল ভারতীয় মিডিয়ায় বক্তব্য প্রকাশ বন্ধের বৃথা উদ্যোগ নিতে দেখা যায়। এজন্য 12 নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনার পবন বাদেকে। তবে এরপর থেকে ভারতের শীর্ষ মিডিয়ায় সাক্ষাৎকার প্রকাশের মাত্রা যেন বেড়ে গেছে। 3 দিনের মধ্যে 3টি ভারতীয় সংবাদ মাধ্যম ছেপেছে 3টি বিশদ ইন্টারভিউ। সবশেষ 15 নভেম্বর ভারতের ইন্ডিয়া টুডে এবং ফার্স্ট পোস্ট 2টি সাক্ষাৎকার প্রকাশ করে। এর 2 দিন আগে শেখ হাসিনা বক্তব্য প্রচার করে CNN নিউজ 18। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রায় 2.5 সপ্তাহ ধরে শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়েছেন তার থেকে গত 3 দিনে ভারতের 3টি মিডিয়ার সাক্ষাৎকারে নতুন কিছু কথা দেখা গেছে। লক্ষ্য করা যাচ্ছে তাৎপর্যময় কিছু ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বৈরী অবস্থা উন্নয়ন চেষ্টার আভাস পাওয়া যাচ্ছে শেখ হাসিনার কথায়। গত বছর জুলাই আগস্টে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে দিচ্ছেন রক্ষণশীল বক্তব্য। জুলাই আন্দোলনের সময় সরকারের ভূমিকায় কিছু দুর্বলতার কথাও অকপটে স্বীকার করেছেন। সেই সঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে অধ্যাপক ইউনূসের প্রতি অত্যন্ত কঠোর মনোভাবের পরিবর্তন আনার ইঙ্গিতও দেখা যাচ্ছে। বলেছেন, অধ্যাপক ইউনূসের পরবর্তী শান্তিপূর্ণ বসবাসের সবচেয়ে ভালো জায়গা হতে পারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। ভারতের সংবাদ মাধ্যমে শেখ হাসিনার সবশেষ 3টি ইন্টারভিউ পর্যালোচনা করে আমরা দেখেছি সেখানে নতুন বেশ কয়েকটি বিষয়ে তিনি কথা বলেছেন। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণময় হিসেবে এসেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের কথা। এই বিষয়টি তিনি প্রথমে আনেন 13 নভেম্বর CNN নিউজ 18কে দেয়া সাক্ষাৎকারে। তাকে প্রশ্ন করা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস কি পশ্চিমা সমর্থিত একজন নাগরিক মুখোশ যার আড়ালে বাংলাদেশে শাসন ক্ষমতা পরিবর্তনের চেষ্টা হয়েছে, নাকি তিনি কেবল বৃহত্তর এক আওয়ামী বিরোধী জোটের প্রতীক? জবাবে শেখ হাসিনা অধ্যাপক ইউনূসের ক্যালিফোর্নিয়া সংযোগের বিষয়টি প্রথমবারের মতো সামনে আনেন। বলেন, ডক্টর ইউনূস নিজের অর্থনীতিবিদ পরিচয়ের সূত্রে ক্যালিফোর্নিয়া স্যালনগুলোতে জনপ্রিয় ছিলেন। এটা কোনো গোপন বিষয় নয়। তবে তিনি কোনো গণতান্ত্রিক শাসন বদলের প্রতীক নন, বরং তার ব্যাপক জনসমর্থনও নেই। এই সাক্ষাৎকার অধ্যাপক ইউনূসের প্রতি অনেকটাই নমনীয় দৃষ্টিভঙ্গি নিতে দেখা যায় শেখ হাসিনাকে। দাবি করেন, শান্তিতে নোবেল জয়ী অধ্যাপককে ব্যবহার করেছে বাংলাদেশের উগ্রপন্থী গোষ্ঠী। প্রশাসনের উগ্রপন্থীরা ডক্টর ইউনূসকে সামনে এনে ব্যবহার করছে। এই উগ্রপন্থীরা বাংলাদেশে একটি সাম্প্রদায়িক, প্রতিশোধ পরায়ণ এবং সামাজিকভাবে পশ্চাৎমুখী এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। দর্শক, গত 15 মাসে শেখ হাসিনা দলীয় বিভিন্ন বক্তব্যে অধ্যাপক ইউনূসকে কঠোর ভাষায় অভিযুক্ত করেছেন। তবে মিডিয়ায় আনুষ্ঠানিক সাক্ষাৎকারে এই প্রথম তিনি বললেন, অধ্যাপক ইউনূস উগ্রপন্থী গোষ্ঠীর হাতে ব্যবহৃত হচ্ছেন। যুক্তরাষ্ট্রে, বিশেষ করে ক্যালিফোর্নিয়া ডক্টর ইউনূস সুপরিচিত ব্যক্তিত্ব বলেও প্রথমবারের মতো উল্লেখ করেন শেখ হাসিনা। মজার বিষয় হলো, এই ধরনের একই বক্তব্য 2 দিনের মাথায় আরো 2টি ভারতীয় সংবাদ মাধ্যমে দেন শেখ হাসিনা। ইন্ডিয়া টুডে এবং ফার্স্ট পোস্টে 15 নভেম্বর প্রকাশ হয় এই 2টি সাক্ষাৎকার। সেখানেও ডক্টর ইউনূস প্রশ্নে অনেকটা নমনীয় অবস্থান দেখা যায়। সেই সঙ্গে আরো বিস্তারিতভাবে এসেছে ক্যালিফোর্নিয়ার প্রসঙ্গ। ইন্ডিয়া টুডের একটি প্রশ্ন ছিল, ডক্টর ইউনূসের পৃষ্ঠপোষক কারা এবং তিনি কি আপোষ করছেন বা আপোষ করে ফেলেছেন? জবাবে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের সময় উগ্রপন্থীদের হাতে দেশ শাসনের ক্ষমতা চলে যাওয়ার অভিযোগ করেন। বলেন, অধ্যাপক ইউনূস এবং তার সঙ্গীরা জনগণের সেবার চেয়ে ক্ষমতা আঁকড়ে ধরতেই বেশি আগ্রহী। ডক্টর ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে ফেলেছেন এবং উগ্রপন্থীদের পেছনের দরজা দিয়ে দেশ শাসনের সুযোগ দিয়েছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এর পরই তোলেন ক্যালিফোর্নিয়ার প্রসঙ্গ। বলেন, ডক্টর ইউনূস বহু বছর ক্যালিফোর্নিয়ায় বসবাস করেছেন। তিনি পশ্চিমা রাজনৈতিক অভিজাতদের কাছে এক মূল্যবান ডিনার পার্টির অতিথি হিসেবে বিবেচিত ছিলেন।
পশ্চিমা বন্ধুরা অধ্যাপক ইউনূস সম্পর্কে ভুল ধারণা করেছিলেন দাবি করে শেখ হাসিনা বলেন, অধ্যাপক ইউনূস উদার নৈতিক মূল্যবোধে পরিচালিত হবেন বলে তারা ধারণা করেছিলেন। অথচ তার শাসনামলের বাস্তবতা হলো তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমন করার জন্য সংবিধানকে বিকৃত করতে এবং ভিন্ন মতকে স্তব্ধ করতে দ্বিধা করেননি। তার শাসন উগ্রপন্থী গোষ্ঠীর উপর দাঁড়িয়ে আছে যারা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভিত্তি ভেঙে ফেলতে চায়। দর্শক, খেয়াল করে দেখুন, সাম্প্রতিক ইন্টারভিউগুলোতে শেখ হাসিনা অধ্যাপক ইউনূসের চেয়ে উগ্রপন্থী গোষ্ঠীর ক্ষমতাধর হয়ে ওঠার উপর বেশি জোর দিচ্ছেন। একই দিনে তার আরেকটি সাক্ষাৎকার প্রকাশ করে ভারতের সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট। সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অনেকটা স্পষ্ট করে অধ্যাপক ইউনূসের অসহায়ত্ব তুলে ধরেন। বলেন, আগামীতে অধ্যাপক ইউনূসের শান্তিতে বসবাসের জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হতে পারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। অধ্যাপক ইউনূস 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের পরও ক্ষমতায় থাকতে চান কিনা এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন, ডক্টর ইউনূসের ক্ষেত্রে বলা যায় তিনি কাজ করার চেয়ে নিষ্ক্রিয় থাকতে বেশি পছন্দ করেন। বক্তব্যের সারবস্তুর চেয়ে উঁচু গলায় কথা বলতে ভালোবাসেন। কোনো বাংলাদেশী তাকে ভোট দেওয়ার সুযোগ কখনো পায়নি। কথিত জনপ্রিয়তার ঢেউয়ে ক্ষমতায় আসার 15 মাস পরেও ইউনূস এখনো বাংলাদেশের জনগণকে তাদের সরকার প্রধান বেছে নেওয়ার সুযোগ দেননি, বরং তিনি বারবার নির্বাচন পিছিয়েছেন, আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করেছেন এবং একটি সনদ তৈরি করেছেন যা অনির্বাচিত এক অভিজাত গোষ্ঠীর ক্ষমতা স্থায়ী করার জন্য তৈরি হয়েছে। এরপরে প্রধান উপদেষ্টার সম্পর্কে অনেকটাই নমনীয় শোনা যায় শেখ হাসিনাকে। বলেন, ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে ক্ষমতায় থাকতে চান কিনা তা আমি বলতে পারি না। তিনি তার দায়িত্বের নিয়ন্ত্রক হিসেবে নেই এবং স্পষ্টতই এমন বিশৃঙ্খলা উপভোগ করছেন না। তিনি হয়তো ক্যালিফোর্নিয়া তার আগের আরামদায়ক জীবনে ফিরে যেতে চাইতে পারেন। তবে যারা তাকে ভর দিয়ে সামনে রেখেছে সেই উগ্রপন্থীরা নিশ্চয়ই ক্ষমতা ছাড়ার ইচ্ছা রাখে না। দর্শক, এই সাক্ষাৎকারে শেখ হাসিনা আগের তুলনায় অনেকটাই নরম হয়েছেন ডক্টর ইউনূসের প্রতি। দাবি করেছেন প্রধান উপদেষ্টার হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তেমন নেই, তাকে ব্যবহার করেছে উগ্রপন্থীরা। এই অবস্থা থেকে বের হতে পারলে তিনি হয়তো ক্যালিফোর্নিয়ার শান্তির জীবন বেছে নিতে চাইবেন। প্রশ্ন হলো, ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া টানা 3টি সাক্ষাৎকারী শেখ হাসিনা কেন আনছেন ক্যালিফোর্নিয়া প্রসঙ্গ? অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিষয়ে অনলাইনে ছড়িয়ে থাকা তথ্যে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মহল, বিশেষ করে ডেমোক্র্যাটদের সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। আবার সেখানে বেশ জাঁকজমকপূর্ণভাবে পরিচালিত হচ্ছে তার অনেকগুলো সামাজিক ব্যবসা উদ্যোগ। অনুসন্ধানে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের মধ্যে ক্যালিফোর্নিয়ার সবসময় ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত। বর্তমানেও সেখানকার গভর্নর একজন ডেমোক্র্যাট। আবার এই রাজ্যে অধ্যাপক ইউনূসও ব্যাপকভাবে সমাদৃত। ক্যালিফোর্নিয়া তার বেশ কিছু সামাজিক ব্যবসা মডেল ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম অনেকদিন ধরে পরিচালিত হচ্ছে। রয়েছে গ্রামীণ ফাউন্ডেশন এবং গ্রামীণ আমেরিকার বেশ কিছু শাখা। এর মধ্যে 2010 সালে গ্রামীণ আমেরিকার $1 মিলিয়ন তহবিলের যোগান দেয় সিলিকন ভ্যালি ব্যাংক। এই ব্যাংকের সদর দপ্তরের অবস্থান ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারায়। রাজ্যটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ইউনূসের বক্তব্যের তথ্য ছড়িয়ে আছে অনলাইনে। প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের ডেমোক্র্যাট সংযোগ এবং ক্যালিফোর্নিয়ার ব্যাপক প্রভাব মাথায় রেখে কি তার শান্তির ঠিকানা হিসেবে রাজ্যটির কথা বারবার সামনে আনছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? এর মাধ্যমে তিনি বিশেষ কোনো ইঙ্গিত দিতে চাইছেন? সাম্প্রতিক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথাও বারবার তুলে ধরেছেন শেখ হাসিনা। সেই সঙ্গে বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের কোনো দায় নেই। এসব বক্তব্যের সঙ্গে অধ্যাপক ইউনূসের পরবর্তী সম্ভাব্য ঠিকানার উল্লেখের কোনো সম্পর্ক আছে কিনা সেটি এখন বড় প্রশ্ন। দর্শক, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনা তার সাক্ষাৎকারগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং চীনের সঙ্গে নতুন করে সখ্যতা নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন। শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রাচীনতম বন্ধু হিসেবে অভিহিত করেছেন। তিনি ডক্টর ইউনূসের পররাষ্ট্রনীতির সমালোচনা করে সতর্ক করে দিয়েছেন যে ভারতের কাছ থেকে বিপজ্জনক বিচ্ছিন্নতা দেশের কৌশলগত সম্পর্ককে দুর্বল করেছে। শেখ হাসিনা দাবি করেছেন, তার সময়ও বাংলাদেশ, ভারত ও চীন উভয়ের সঙ্গেই
শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছিল। তবে তিনি ইউনূস প্রশাসনের চীনমুখী হওয়ার প্রেক্ষাপট নিয়ে উদ্বিগ্ন। তিনি দৃঢ়ভাবে বলেছেন যে চীনের সঙ্গে কোনো পরিমাণ সম্পৃক্ততাই ভারতের সঙ্গে বাংলাদেশের এই মৌলিক সম্পর্ককে প্রতিস্থাপন করতে পারে না। দর্শক, শেখ হাসিনা তার সবশেষ সাক্ষাৎকারগুলোতে চীন সম্পর্কে যে বার্তা দিয়েছেন তার সাথে মিল খুঁজে পাওয়া যায় বাংলাদেশের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টের কথায়। ব্রেন্ট গত 24 অক্টোবর সিনেটে হিয়ারিং এর সময় দেয়া বক্তব্যে বলেছিলেন, ঢাকায় এলে প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকে পড়ার ঝুঁকির বিষয়টি বাংলাদেশের কাছে স্পষ্টভাবে তুলে ধরবেন। গত 2রা সেপ্টেম্বর বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 24 অক্টোবর শুনানিতে রিপাবলিকান পার্টির সিনেটর পিট রিকার্স বাংলাদেশ চীন সম্পর্ক, বিশেষ করে দুই দেশের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে প্রশ্ন করেছিলেন। জবাবে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে এই উদ্বেগের সঙ্গে তিনি একমত। তার মনোনয়ন নিশ্চিত হলে বাংলাদেশের সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি কথা বলবেন বলে জানিয়েছেন। যেখানে চীনের কর্মতৎপরতা, তাদের সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ততা, তাদের সামুদ্রিক এলাকায় কার্যক্রম, গুরুত্বপূর্ণ অবকাঠামোয় চীনের ভূমিকার ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরা হবে। দর্শক, বাংলাদেশের রাজনীতি এখন এমন একটি দাবা খেলার মতো যেখানে একজন প্রভাবশালী খেলোয়াড় সাময়িকভাবে বোর্ড থেকে উঠে গেছেন, কিন্তু তিনি স্বীকার করেননি যে তাকে চেকমেট করা হয়েছে, বরং তিনি বোর্ডের বাইরে থেকে ক্রমাগত চাল দিচ্ছেন, আর সে চালের সাথে মিলে যাচ্ছে বিশ্বের পরাশক্তিদের চালগুলো। প্রিয় সুধী, আপনারা জানেন আগামী সোমবার 17ই নভেম্বর বাংলাদেশে হাইকোর্টের সমমানের একটি বিশেষ আদালতে, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে একটি জাজমেন্ট আসবে। এই জাজমেন্টে কার বিরুদ্ধে আসবে? 3 জন মানুষ। তাদের মধ্যে একজন পুলিশ অফিসার আব্দুল্লাহ আল মামুন, তিনি হচ্ছেন রাজ সাক্ষী। আর দ্বিতীয় জন, তিনি হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং লম্বা সময় ধরে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আর তৃতীয় জন যিনি, তিনি হচ্ছেন পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করা, বাংলাদেশের লম্বা সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এই 3 জন মানুষের মধ্যে একজন পেশাজীবী, অর্থাৎ তিনি তার পুলিশি দায়িত্ব পালন কাজে ব্যস্ত ছিলেন, আর বাকি 2 জন সারা জীবন ধরেই রাজনীতির সাথে জড়িত, অসাম্প্রদায়িক চেতনার রাজনীতি, বাংলাদেশের মানুষের মুক্তির রাজনীতি, অর্থনৈতিক মুক্তির রাজনীতি, এবং এই সমাজটাকে একটা দরিদ্র সমাজ থেকে একটা উন্নত সমাজের দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টার সারথি। এখন আপনারা জানেন যে 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। কিভাবে পরিবর্তন হয়েছে? মার্কিন গোয়েন্দা সংস্থার একটা বিশেষ অ্যাসাইনমেন্ট ছিল। সেই অ্যাসাইনমেন্টের অংশ হিসাবে আমেরিকার ডিপ স্টেট কোটি কোটি টাকা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে এনে বাংলাদেশে ডিস্ট্রিবিউট করেছে। সেই ডিস্ট্রিবিউট করে বদ্ধজীবী থেকে বুদ্ধিজীবী, আদাজীবী থেকে পেশাজীবী, মাস্টার থেকে প্রফেসর, সবাইকে কেনার চেষ্টা করেছে। বিভিন্ন বাহিনীর মানুষকে কেনার চেষ্টা করেছে। কিনে তারা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে বাংলাদেশটিকে উল্টো রথে প্রবাহিত করার চেষ্টা করেছে এবং সেটাতে তারা সফল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উৎখাত হয়েছে সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে। আপনারা জানেন 60-এর দশকে এবং 70-এর দশকে আমেরিকা তখন ভয় পেত যে কমিউনিজমের সাথে সম্পর্ক আছে এরকম রাষ্ট্র যারা ন্যাম, জোট, নিরপেক্ষ, নন অ্যালাইন্ড মুভমেন্ট, জওহরলাল নেহরু, ডক্টর নক্রুমা, ডক্টর আহমেদ সুকন্য, ডক্টর আনসান, আলেন্দেজ, এরা সবাই এই নন অ্যালাইন্ড মুভমেন্টে, বঙ্গবন্ধুও সেখানে ছিলেন। এই নন অ্যালাইন্ড মুভমেন্টের যারা কিউবাপন্থী ছিল, রাশিয়াপন্থী ছিল, চৈনিকপন্থী ছিল, তাদেরকে হত্যা করার জন্য আমেরিকা কিন্তু পরিকল্পনা নিয়েছিল। এবং আপনারা দেখেন ডক্টর
অনসন, যে আপনারা জানেন যে বার্মার জাতীয়তাবাদী নেতা, তাকে আমেরিকা হত্যা করিয়েছে সিআইএ। তারপর আমাদের পূর্ব দিকে ইন্দোনেশিয়ার ডক্টর আহমেদ সুকর্ণ, যিনি সেই দেশের জাতির পিতা, তাকেও ডক্টর অংসানকেও এই সুহার্তকে দিয়া এই ডক্টর আহমেদ সুকর্ণকে হত্যা করিয়েছে আর্মি দিয়ে, সুহার্তকে দিয়ে, যিনি দীর্ঘদিন ধরে ইন্দোনেশিয়া শাসন করেছে। তারপর আপনারা জানেন গানার নক্রুমা, তাকেও কিন্তু হত্যা করা হয়েছে এই আমেরিকার সিআইএ। তারপর আপনারা আরেকজনকে জানবেন, প্যাট্রিক লুমুম্বা, তার বাড়ি হচ্ছে কঙ্গো, যেটা পরবর্তীতে মোবুতু দীর্ঘদিন শাসন করে নাম বদলাইয়া জায়ের করেছিল। সেই কঙ্গোর সেই অবিসংবাদিত নেতা প্যাট্রিক লুমুম্বা। তারপরে হত্যা করা হয়েছিল চিলির আরেকজন দেশপ্রেমিক মানুষ আলেন্দেস। এই যে বললাম, তারপরে কাকে হত্যা করলো? তারপরে হত্যা করলো বঙ্গবন্ধুকে। তার মানে হচ্ছে এই পুরা বিশ্বে যারাই আমেরিকান সাম্রাজ্যের বিরুদ্ধে রাশিয়ান ব্লক বা কমিউনিস্ট ব্লকের দিকে তাদের দৃষ্টি নিক্ষেপ করেছে বা তার জাতিকে কমিউনিজম চিন্তা চেতনায় সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তাদেরকেই কিন্তু আমেরিকা অ্যাটাক করেছে। পরবর্তীতে আমেরিকা তাবেদারকে বসিয়েছে, অর্থাৎ দেশপ্রেমিককে হত্যা করে সেখানে তাবেদার সরকার বসিয়ে আমেরিকা পুরো বিশ্বটাকে তার বাপ দ্বারাই ক্যাপচার করে নিয়েছে। তো এখন 2000 সালের পর বিশ্ব পরিস্থিতি আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করলো। কমিউনিকেশন, ট্রান্সফরমেশন, টেকনোলজি এবং নানান অর্থনৈতিক প্র্যাগম্যাটিজমের কারণে পৃথিবীর চিত্র বদল হয়ে গেছে। তো মিডল ইস্টের উত্থান, সেটাও একটা বদলের কারণ। চায়নার উত্থান, সেটাও একটা কারণ। ভারতের উত্থান, সেটাও একটা কারণ। এবং ইউরোপে রেনেসাঁ তো সেই 1400 সাল থেকে। এরপর আমেরিকা 2000 সালে বসে চিন্তা করলো যে এখন তো বিশ্ব পরিস্থিতি বদলে গেছে, আমরা এখন আর দেশ দখল করবো না, তাহলে আমরা কি করব? দেশকে সার্ভিলেন্সে রাখবো। তো সার্ভিলেন্সে রাখার জন্য আমেরিকা কিন্তু পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তাদের গাঁটি বসিয়েছে। ওখানে থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে তারা শাসন করে, শোষণ করে, মানে সার্ভিলেন্সের মধ্যে রাখে এবং থ্রেটের মধ্যে রাখে। তো এখন পৃথিবীতে 2000 সালে আমেরিকা যে রিপোর্টটা দিল, সেই রিপোর্টে বলা হলো যে আগামীর পৃথিবী এশিয়া কেন্দ্রিক। কেননা পৃথিবীর সবচাইতে বেশি মানুষের দেশ ভারত এবং চায়না। আর অর্থনীতির দিক থেকে পৃথিবীর 5টি দেশের মধ্যে 3টি দেশ হচ্ছে চায়না, জাপান এবং ইন্ডিয়া। তাহলে অর্থনীতিও যদি বোঝেন, তাহলে পুরো পৃথিবীর অর্ধেকের বেশি সম্পদ সেখানে। আর যদি মানুষের দিকে হিসাব করেন, শুধু ওই 2-3টা দেশ মিলিয়ে কিন্তু পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ। তাহলে এখন পৃথিবীকে যদি কন্ট্রোলে রাখতে হয় আগামী 100 বছর, অর্থাৎ 2001 সাল থেকে 2100 সাল পর্যন্ত, এই 100 বছর যদি আমেরিকা কন্ট্রোল করতে হয়, তাহলে তারা ডিপ স্টেট পলিসি, অর্থাৎ আমেরিকা রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র করেছে। আমেরিকার যে সরকার, সেই সরকার পরিচালনা করে তার দেশের অ্যাডমিনিস্ট্রেশন, আর ডিপ স্টেট পরিচালনা করে সারা বিশ্বে কোথায় কোন কুতুবকে দিয়া দেশপ্রেমিককে শেষ করে সোরবাট পার্কে বসাইয়া তাদের স্বার্থটাকে হাসিল করে নিতে পারবে। মানে রাজাকার বসাবে, অর্থাৎ মির্জাফর বসাবে, যারা নিজের মাকেও বিক্রি করে দিতে পারে। এইরকম একজন লোক আমেরিকা কিন্তু বাংলাদেশের জন্য 2001 সাল থেকে তৈরি করার চেষ্টা করছে। আর সেই লোকটি হচ্ছে ডক্টর ইউনূস। এবং সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নানাভাবে ভাগিয়ে আনতে চেষ্টা করেছে। এবং বাংলাদেশে আমি যে কথাটি বলছিলাম যে বাংলাদেশকে সার্ভিলেন্স পয়েন্ট নিতে চায় এই কারণে যে চায়নাকে, ইন্ডিয়াকে এবং জাপানকে এবং এই দক্ষিণ পূর্ব এশিয়াকে, মিয়ানমার সহ বাংলাদেশ সহ এই অঞ্চলকে যদি কন্ট্রোলে রাখতে হয়, তাহলে বঙ্গোপসাগর হচ্ছে সবচেয়ে সুবিধাজনক একটি জায়গা। এখানে যদি আমেরিকার একটি সত্য নৌবহর ঘাঁটি থাকে, একটি নৌঘাঁটি থাকে, যেখান থেকে চায়নাকে অ্যাটাক করতে পারবে, ইন্ডিয়াকে পারবে এবং ভারতকে পারবে, পাকিস্তানকে অথবা বাংলাদেশকে, মিয়ানমারকে আক্রমণ করতে। সেই জন্য তারা এই জায়গাটি চাচ্ছিল, কিন্তু প্রধানমন্ত্রী রাজি হয়নি। তাই আমেরিকা ওই ডিপ স্টেট পলিসি গ্রহণ করে বাংলাদেশে অবৈধভাবে টাকা ঢুকিয়ে এই চামার কামার কুমারদেরকে কিনে বাংলাদেশটাকে একটা মেটিকুলাস ডিজাইনে মুক্তিযুদ্ধের সপক্ষের
অসাম্প্রদায়িক চেতনার সপক্ষের, যারা বাংলাদেশটাকে একটা উন্নত দেশে পরিণত করার শপথে নিয়েছিল এবং নিয়ে যাচ্ছিল, তাদেরকে পরাজিত করার একটা নীল নকশা আঁকে এবং সেই মোতাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি, কিন্তু তাকে ক্ষমতার থেকে চ্যুত করে দেশ থেকে বিতাড়িত করেছে। ভারত পাশে থাকার কারণে তিনি বেঁচে গেছেন, না হয় তাকে কিন্তু হত্যা করা হতো। তো এমন অবস্থায় এখন তাকে যখন আমেরিকা হত্যা করতে পারেনি, এখন রাজাকাররা চিন্তা করলো, আলবদররা চিন্তা করলো 71 সালে আমরা বলেছিলাম বাংলাদেশ মুক্তিযুদ্ধ রং, এই রং প্রমাণ করতে হবে কিভাবে, আমরা মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসি দেব। আপনারা জানেন এই সোমবারে যে রায়টি হতে যাচ্ছে, এই রায়টি এই মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য রাজাকারদের এই আদালতকে বেছে নেওয়া হয়েছে। এখন কি কারণে এই আদালতটি অবৈধ, অসাংবিধানিক এবং আইনের নামে বেআইনি অবস্থা, এবং এটা কোনোভাবে এই আদালত চলতে পারে না। আদালত কি অবৈধ না? আদালত অবৈধ না, কিন্তু ঘটনাটা হচ্ছে যে বিচারটি করা হচ্ছে এই বিচারটি অবৈধ। কেন অবৈধ? আপনি দেখেন, বাংলাদেশে 1971 সালের 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত আমাদের কোনো সরকার ছিল না, যার কারণে পাকিস্তানি বাহিনী, তাবেদার বাহিনী, যখন এই দখলদার বাহিনী আমাদের দেশটাকে যখন কুড়ে কুড়ে খাচ্ছিল, এই দেশের রাজাকার, আলবদর, আল শামস, শান্তি কমিটি, তারপরে জামাতে ইসলামী, নেজামে ইসলামী এবং মুসলিম লীগ এবং তার সাথে ইসলামী ছাত্র সংঘ বাংলাদেশের নারীদেরকে গণিমতের মাল হিসেবে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল। 1 কোটি মানুষকে দেশান্তরিত করে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছিল। কোনো হিন্দুর ঘরবাড়ি বাকি রাখে নাই, সবাইকে জ্বালায়া পোড়ায়া শেষ করছে। এমত অবস্থায় যখন স্বাধীনতা আসে, আমাদের স্বাধীনতার পর বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিল যে এই 1971 সালে মহান মুক্তি সংগ্রামে দেশের বিরুদ্ধে গিয়ে যারা নির্বিচারে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, 2.5 লক্ষ নারীকে ধর্ষণ করেছে, 1 কোটি মানুষকে দেশান্তরিত করেছে 9 মাস জুড়ে এই যুদ্ধ সংগ্রামে, তাদের বিচারটি একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। এবং সেই আইনের প্রিপেজ মুখবন্ধে বলাই আছে যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় যে অপরাধ সংঘটিত হয়েছে, সেই অপরাধের বিচার করার জন্যই কিন্তু এই আইনটি করা হয়েছে। তাহলে দেখেন, এখন এই আইনটি যে সে 71-এর জন্য করা, সেখানে বলা, তাহলে আপনি 24-এর বিচার কি করে হয়? ওই সময় তো যুদ্ধ ছিল না, দেশ বদলেনি, পতাকা বদলেনি, মানচিত্র বদলেনি, সংবিধান বদলেনি, সবই তো আগের মতো। তাহলে আপনি বিচারটা করছেন কি করে? করছেন গায়ের জোরে। অর্থাৎ এই আইনে এই বিচার চলে না, প্রথম কথা। দ্বিতীয় কথাটি হচ্ছে, এই যে আদালত, এই আদালতে বিচারকের পাশাপাশি রাষ্ট্রপক্ষে থাকে প্রসিকিউশন টিম, আর আসামির পক্ষে থাকে আসামির ডিফেন্স টিম। আসামি যদি না থাকে, সেইখানে রাষ্ট্র কিন্তু একজনকে ডিফেন্সের জন্য মনোনয়ন দেন। এখন আসামি পক্ষের যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার একটি ভিডিও ক্লিপস আমরা দেখেছি। সেখানে তিনি বলছেন যে, স্যার, আমি যদি আমার আসামিকে নির্দোষ খালাস না চাই, তাইলে তো মানুষ বলবে আমিও মৃত্যুদণ্ড চাই, তখন আপনারও বদনাম আমারও বদনাম, তার মানে ভাগে যোগে খাই, বুঝছেন তো? এরপরে তাইজুল হচ্ছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিম। এই তাইজুল কার ছিল? সে সাইদি, গোলাম আজম, নিজামী, এদের যখন যুদ্ধাপরাধের বিচার হয়, তখন তিনি তাদের যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবী ছিলেন। সুতরাং তিনি এখন জাম করে কোন দিকে আসলেন? রাষ্ট্রপক্ষে আসলেন। কারণ তখন ছিল রাজাকারদের অ্যাকচুয়াল যুদ্ধাপরাধীদের বিচার, সেই জন্য তিনি যুদ্ধাপরাধীদের আদর্শের মানুষ, যুদ্ধাপরাধীদের পক্ষে ছিলেন। আর এখন তিনি সাইড চেঞ্জ করে রাষ্ট্রপক্ষে আসলেন, কেননা এখন অপরাধের বিচার হচ্ছে মুক্তিযোদ্ধাদের। কারণ কামাল ভাই একজন মুক্তিযোদ্ধা, আরো কয়েকজনের নাম আছে যাদেরকে আমি একে একে পরিচয় করিয়ে দিব, তারা সবাই মুক্তিযোদ্ধা। তাহলে বোঝেন, তাজুল সব সময় রাজাকারের পক্ষে আর মুক্তিযুদ্ধের বিপক্ষে, তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। 3 নম্বর যে জিনিসটি, সেটি হচ্ছে, আপনি জানেন বাংলাদেশে কোনো বিচারকের বয়স যদি 67 বছর হয়, সুপ্রিম কোর্ট থেকে তিনি অবসরে যান, তার মানে 67 বছর বয়সের পর কোনো বিচারপতি কখনো সুপ্রিম কোর্টে জাস্টিস থাকতে পারেন না। হাইকোর্টের কথা তো বাদই দিলাম, সুপ্রিম কোর্টও থাকতে পারেন না। তার মানে এই যে জাস্টিস নজরুল ইসলাম, তিনি কিন্তু 73 বছর বয়স, তাহলে তিনি বাংলাদেশের আইন বিরুদ্ধে, অর্থাৎ বাংলাদেশের কোনো আইনকে তোয়াক্কা করা হয়নি। গোলাম মর্তুজা নামে আরেকজন,
যিনি 2019 সালের 15ই জানুয়ারি তিনি অবসরে গিয়েছেন, 14ই জানুয়ারি। আজকে বহুদিন তিনি একটা ইউনিভার্সিটির ডিন, সেখান থেকে এনে মানে তিনি ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, তাকে হাইকোর্টে বিচারে বসাই দিল। তার মানে হাইকোর্টের জীবনে একদিনও বিচার করার তার অভিজ্ঞতা ছিল না। আন্তর্জাতিক লেভেলের আপনি বিচার করবেন, সেখানে এমন বিচারক আপনি দিচ্ছেন যার জীবনে একদিনও বিচার করার অভিজ্ঞতা নেই। দ্বিতীয়ত আরেকটি কথা হচ্ছে, হাইকোর্টে যখন বিচারপতি নিয়োগ দেওয়া হয় তখন বলা হয়, দেখা হয় যে আপনি নিয়োগের দিন থেকে 10 বছর সার্ভিস করার আপনার বয়স আছে কিনা, অর্থাৎ আপনার বয়স 57 বছরের নিচে থাকতে হবে। 57 বছরের উপরে হয়ে গেলে হাইকোর্টে সাধারণত কোনো বিচারক নিয়োগ দেওয়া হয় না, কারণ 10 বছর টেনিউর কমপ্লিট করার সুযোগ নেই, সেই জন্য এই বিচারক অযোগ্য। তৃতীয়ত বিএনপির এক নেতা শামসুজ্জামান কদিন আগেও শেখ হাসিনার বিরুদ্ধে তিনি মিছিল করেছেন, তিনিও একজন বিচারক। তিনি 6 দিন আগে হাইকোর্টে জাজ হয়ে এই ব্রাঞ্চের এই ট্রাইব্যুনালের বিচারক হয়েছেন। তাইলে বোঝেন জীবনে একটা বিচার করার অভিজ্ঞতাও তার নেই। অথচ নুরেনবার্গ ট্রায়াল, টোকিও ট্রায়াল, রুয়ান্ডা ট্রায়াল, তারপরে সিয়েরা লিওন ট্রায়াল, তারপরে আমাদের ক্যাম্বোডিয়া ট্রায়াল, যত জায়গায় ট্রায়াল হয়েছে সব জায়গায় ট্রায়ালে খুব অভিজ্ঞ বিচারক দিয়ে বিচার করা হয়েছে, যিনি জীবনে একটি মাত্র বিচারও করেননি এরকম বিচারক দিয়ে করা হয়নি। কারণ এই বিচারটি তো আগে থেকে রাজাকাররা লিখে দিয়েছে, যার কারণে জাজমেন্ট যাই হবে এখানে কিন্তু ডিসাইডেড। তাই বিচারককে, লয়ারকে, ইট ডাজেন্ট ম্যাটার। তাহলে বোঝেন, ন্যাচারাল জাস্টিস বলেন, বায়াসনেস বলেন, আপনি রুল অফ ল বলেন, কোনো জিনিসকে কিন্তু তোয়াক্কা করা হচ্ছে না। ফাইনালি হচ্ছে এই যে বিচারটি চলছে, এই বিচারটি বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে, বাংলাদেশকে আপনি কোথায় নিয়ে যেতে চান সেটা আপনাকে বুঝতে হবে। এই বাংলাদেশটি যদি মুক্তিযুদ্ধ থেকে ফিরিয়ে নেওয়া হয় তাহলে এটি চলে যাবে 47-এর আগের বাংলাদেশে, যেটা ছিল সাম্প্রদায়িক শক্তির একটা বাংলাদেশ, যেটা ছিল মৌলবাদের একটা বাংলাদেশ, যেখানে মানুষ মানুষকে নির্বিচারে হত্যা করত। বাংলাদেশটাকে আস্তে আস্তে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আমরা এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে সমস্ত জাজ অবৈধ নিয়োগ, বিচারকের পর প্রসিকিউশন অবৈধ নিয়োগ, এবং রাষ্ট্র যাকে নিয়োগ দিয়েছে তারাও নিয়োগ, এটা হচ্ছে সুবিধাজনক একটা পর্যায়ে নেওয়ার জন্য, এবং যে আইনে বিচার করা হচ্ছে সে আইনটি এই বিচারের জন্য ফিট না। সব দিক বিবেচনা করলে আপনারা বুঝতে পারবেন পৃথিবীর জঘন্যতম এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মানুষ একদিন তার জবাব নেবেই। আমরা জানি আগামী সোমবারে এখানে একটি মৃত্যুদণ্ডের রায় রেডি করা আছে, সেই রায়টি দেবেন। আমরা ততক্ষণ অপেক্ষা করছি। আমি এই বিষয় নিয়ে টিআরটি, টার্কিশ ইন্টারন্যাশনাল চ্যানেলে এই 1 ঘন্টার একটি প্রোগ্রামে কথা বলেছি, সেখানে আপনারা আরও বিস্তারিত দেখবেন। ইন্টারন্যাশনাল কিছু হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টও সেখানে কথা বলেছেন, আপনারা দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে অন্য